বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলার পর হামলা। ইরানের হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী জায়নবাদী ইসরায়েলকে এমনভাবে শিক্ষা দিচ্ছে নতুন সরকার ক্ষমতা নেয়ার পরই তারা কোনোভাবে কল্পনা করতে পারেনি এখন এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়ে যেতে পারছে না, আবার তারা যুদ্ধ না করেও পারছে না। এই মুহূর্তে মাত্র 10 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের $10 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের জীবন রক্ষার্থে এই যুদ্ধ চালানো থেকে তারা বিরত থাকবে এমনটাই সিদ্ধান্ত নিচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে এই যুদ্ধ যদি এভাবে চলতে থাকে সেটি মানব সভ্যতার ইতিহাসকে কলঙ্কিত করবে। যুদ্ধ যদি এভাবে চলতেই থাকে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বড় ধরনের সংকটের সৃষ্টি হবে। এমনিতে সংকট এতটাই ঘনীভূত হয়েছে যে এখন কোনো কিছুই আসলে করা যাচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধ ভয়াবহ আকারে রূপ নিয়েছে। সেখানে আসলে পানির তীব্র সংকট পরিলক্ষিত হচ্ছে। এরপরও যদি এই যুদ্ধ না থামায় মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি তাদের উপরও বড় ধরনের আর্থিক এবং তাদের জনসংখ্যার উপরও বড় ধরনের প্রভাব ফেলবে এমনটাই মনে করা হচ্ছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো বাহরাইনে তেল শোধনাগারে হামলার পর ফোর্স মার্জার ঘোষণা। বাহরাইনের সবথেকে বড় জ্বালানি প্রতিষ্ঠান ব্যাপকো এনার্জিস তাদের কার্যক্রম ফোর্স মার্জার ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে আজ প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফরাসি শব্দগুচ্ছ ফোর্স মার্জের বলতে সাধারণত নিয়ন্ত্রণের বাইরে কোনো বিষয় বোঝাতে এই শব্দ ব্যবহৃত হয়। ধরনের ঘোষণা দেওয়া হয় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো যুদ্ধের প্রথম দিনই খামেনি নিহত, তবুও যে কৌশলে অটুট রয়েছে ইরানের ক্ষমতার কাঠামো। যুদ্ধ শুরুর মোটামুটি 10 দিন পার হতে চলেছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তীব্র আক্রমণের মুখে ইরানের ক্ষমতাসীন শাসন ব্যবস্থা টিকে আছে এবং বেশ ভালোভাবেই চলছে। নতুন করে তারা নির্বাচনও করেছে এবং এই নির্বাচনে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তার ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে সর্বোচ্চ নেতার মৃত্যুর পর কিভাবে টিকে আছে ইরানের শাসন ক্ষমতা, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে এবার প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন ভোটে মার্কিন হামলা নিহত 6। পূর্ব প্রশান্ত মহাসাগরে বিভিন্ন সন্দেহে জড়িত একটি বোটে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আজ এই হামলায় 6 জন নিহত হয়েছে বলে তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে যে এই হামলা এমন এক সময় মার্কিন যুক্তরাষ্ট্র চালালো যখন পুরো বিশ্বজুড়ে আবার বড় ধরনের যুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছে। এবারে জানাবো এটা আমাদের পছন্দের যুদ্ধ নয়, এটা প্রয়োজনের যুদ্ধ বলছে ইরান। সামরিক সংঘাত চলমান থাকায় বর্তমান ইরানের শাসক গোষ্ঠী জানিয়েছে যে আমরা এই যুদ্ধ শুরু করিনি, বরং এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদী ইসরায়েল। এই জায়নবাদীরা যেভাবে আমাদের উপর হামলা চালাচ্ছে, আমরা যদি পাল্টা প্রতিরোধ ব্যবস্থা গড়ে না তুলি সেটি আমাদের অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তিনি আরও জানিয়েছেন যে আমরা চাই সবকিছু একটি নিয়ন্ত্রণ এর মধ্য দিয়ে যাক। আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে সবকিছুকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক ইরানকে গড়ে তুলব। কিন্তু নানাভাবে আমাদের উপর প্রেশারাইজ করার মধ্য দিয়ে তারা মূলত জায়নবাদীরা আমাদের উপর যে ধরনের ষড়যন্ত্র শুরু করেছে সেখান থেকে বাঁচার জন্য ইরানকে অবশ্যই এই যুদ্ধ করতেই হতো। তা না হলে আমাদের অস্তিত্বকেই তারা শেষ করে দিত। ইরানের সার্বভৌমত্ব 400 বছরের পুরনো ইতিহাস, তারা কখনোই কোনো জাতির সামনে মাথা নত করেনি। সুতরাং তাদের উপর যারা এই ধরনের আক্রমণ চালাচ্ছে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিতে পারি না বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আরও বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংকট সৃষ্টি হয়েছে এর জন্য জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল তারা তাদের দায় এড়াতে পারে না।
এবং সর্বশেষ জানাবো জঙ্গল সলিমপুরে ড্রোন দিয়ে খোঁজা হচ্ছে সন্ত্রাসীদের, সেনাবাহিনীর ব্যাপক আক্রমণ। আলহামদুলিল্লাহ, এবার জঙ্গল সলিমপুরে বড় ধরনের আক্রমণে গিয়েছে সেনা সদস্যরা। এর আগে সেখানে র্যাবের কর্মকর্তা আব্দুল মুতালিবকে হত্যা করার ঘটনার পর এমন পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেখানে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর যে সন্ত্রাসীরা হামলা করেছিল তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এজন্য সেখানে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে এমনভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে যে মনে হচ্ছে পুরো এলাকায় একদম ঘিরে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা। সেখানে যত বড় সন্ত্রাসী থাক না কেন তাকে আটক করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে। অতীতে শেখ হাসিনার সময় এলাকায় যৌথ বাহিনী অভিযানে গিয়ে তারপর কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাহরাইনের তেল শোধনাগারে হামলার পর ফোর্স মার্জোর ঘোষণা। বাহরাইনের জ্বালানি প্রতিষ্ঠান বাপকো এনার্জিস তাদের কার্যক্রম ফোর্স মার্জোর ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে আজ প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরাসি শব্দগুচ্ছ ফোর্স মার্জার বলতে সাধারণত নিয়ন্ত্রণের বাইরের কোনো বিষয়কে বোঝানো হয়। এই ধরনের ঘোষণা দেওয়া হলে নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হলে প্রতিষ্ঠান চুক্তির দায় থেকে অব্যাহতি পায়। এক প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে যে সোমবার সিট্রা এলাকায় ইরানের একটি ড্রোন হামলার পর বাপকোর তেল শোধনাগার থেকে ঘন ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। এরপরই এমন ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল ওই হামলায় স্থাপনাটির কাছাকাছি এলাকায় কিছু মানুষ আহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। বাহরাইনের জ্বালানি খাতের জন্য বাপকো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বর্তমানে জ্বালানি এই খাত থেকে বাহরাইন কোটি কোটি ডলার তারা আয় করে থাকে। তাদের সেই আয়ের উপরই বর্তমান এমন বড় ধাক্কা যে পড়বে তারা কখনো কল্পনাই করতে পারেনি, কিন্তু এখন সেই কল্পনার বাইরে গিয়ে এমন ঘটনা ঘটছে। ঘটনার পর বাহরাইনের সরকার একরকম মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, কারণ বাহরাইনে তাদের প্রতিনিয়ত তাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এবার তাদের জ্বালানি খাতকে পঙ্গু করে দিচ্ছে। যুদ্ধের প্রথম দিনই খামেনি নিহত, তবুও যে কৌশলে অটুট ইরানের ক্ষমতার অবকাঠামো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল যে সেখানে হয়তো ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু ইরানের শাসন ব্যবস্থা তো ভাঙেনি, বরং এখন সেটি আরও সুদৃঢ় প্রাচীর মতো দাঁড়িয়ে আছে। ইরানের বর্তমান যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি। কিন্তু পুরোপুরি বিষয়টি হচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের শাসন কাঠামো কিভাবে টিকে আছে সেটি তো ভেঙে পড়ার কথা, কিন্তু বিশেষজ্ঞরা বলছে ভিন্ন কথা। এ বিষয়ে আপনাদের তথ্য জানাবো। আসলে ইরানের শাসন প্রক্রিয়া আমাদের বাংলাদেশের মতো নয়। ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছেন, ইরানে যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা হয় আসলে এভাবেই পুরো ইরান জুড়ে এই কার্যক্রম চালানো হয়। সেজন্য ইরানের বর্তমান যিনি শাসক রয়েছেন, অর্থাৎ তিনি যদি জীবিত নাও থাকেন তারপরও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যতদিন তারা জীবিত থাকবে ততদিন পর্যন্ত, অর্থাৎ সেই সেনা সদস্যরা যতদিন পর্যন্ত ইরানের দায়িত্বশীল জায়গায় থাকবে ততদিন পর্যন্ত ইরানের এই শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো ওয়ে নেই। সুতরাং এই বিষয়টি থেকেই স্পষ্ট হওয়া যায় যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি যেভাবে তার কার্যক্রম চালিয়ে গেছেন
করেছেন সেটি অত্যন্ত যথাযথ এবং এজন্যই তার মৃত্যুর পরও ইরানের শাসন কাঠামো ভেঙে পড়েনি, বরং এখন সেটি আইআরজিসি অর্থাৎ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা মূলত সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে। তারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বিদায় এখন পর্যন্ত ইরানে কোনো ধরনের সমস্যা ছাড়াই সবকিছু খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এমনটাই জানানো হয়েছে। প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী বোটে মার্কিন হামলা, নিহত 6। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি বোটে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওই হামলায় 6 জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন থেকে এক বার্তা সংস্থায় তারা এই সব কথা জানিয়েছে। মূলত পুরো বিশ্বজুড়ে যখন বিভিন্ন দেশে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে, এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী। তারা এর আগে মাদকের কথা বলে তারা বিভিন্ন রাষ্ট্রের জাহাজের উপর হামলা চালাতো এবং এই হামলা চালিয়ে মূলত সেসব দেশের উপর তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে সবকিছু শেষ করে দেওয়ার চেষ্টা করত। কিন্তু এখন আর বিষয়গুলো সেদিকে যাচ্ছে না। এখন বিষয়গুলো খুবই দুঃখজনক হলেও সত্য যে এখন বিষয়গুলো খুবই ভিন্ন দিকে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে, সেই কার্যক্রমগুলো থেকেই আবারও বোঝা যাচ্ছে যে এর আগে মাদুরিকে ধরেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ মাদুরের দেশে যে বিপুল পরিমাণ তেলের সম্পদ ছিল সেগুলো তারা নিজেদের করে নেওয়ার জন্য এই আক্রমণ করেছিল। এখন ইরানেও একইভাবে আক্রমণ করে তারা ইরানের নিরীহ জনগণকে হামলা করে তারপর সবকিছু ধ্বংস করার চেষ্টা করছে। পাশাপাশি তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মূলত তারা এখন নতুন করে বড় ধরনের সংঘাতের সৃষ্টি করতে চায়। যদি মধ্যপ্রাচ্য জুড়ে এই ধরনের সংঘাত এভাবে অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ খুবই খারাপ কিছু অপেক্ষা করছে, কারণ বাংলাদেশকেও এই অতিরিক্ত জ্বালানির মূল্য চুকাতে হবে। অতিরিক্ত দামে এসব জ্বালানির কারণে আসলে অতিরিক্ত মূল্য দিয়ে বাংলাদেশকেও এই জ্বালানি কিনতে হবে, যেটা আমাদের দেশের দরিদ্র জনগণের উপর আরও বেশি প্রভাব বিস্তার করবে, অর্থাৎ প্রতিটি পণ্যের দামই বৃদ্ধি পাবে। এটা আমাদের পছন্দের যুদ্ধ নয়, প্রয়োজনের যুদ্ধ, বলছে ইরান। ইরান সব সময় তারা তাদের সামরিক সংঘাতকে এড়িয়ে চলার কথা বলে, কিন্তু বর্তমান যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এটা এই যুদ্ধ ইরান চায় না। তবে এই যুদ্ধ তাদের প্রয়োজনের যুদ্ধ। এটা এমন একটি যুদ্ধ যে এখন ইরানকে টিকে থাকতে হলে অবশ্যই এই যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ করা ছাড়া ইরানের হাতে আর কোনো ধরনের কোনো বিষয় নেই বলে জানানো হয়েছে। বলা হচ্ছে যে ইরান এই ধরনের যুদ্ধ চায়নি। বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী ইসরায়েল তারা যখনই ইরানের উপর প্রথমে হামলা চালিয়েছে, এখন টিকে থাকার জন্য তাদেরকে এই অব্যাহত হামলা মোকাবেলা করতে হচ্ছে। এই অব্যাহত হামলা মোকাবেলা করার মধ্য দিয়ে ইরান মূলত চায় যে তারা মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে তারা তাদের এই অব্যাহত কার্যক্রম চালিয়ে যাবে। তারা মনে করে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর এভাবে আক্রমণ অব্যাহত রাখে এবং তারা পৃথিবীতে জ্বালানি সংকট তৈরি করে দেবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রই আলটিমেটলি এর জন্য তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে। সুতরাং এখনই মার্কিন যুক্তরাষ্ট্রের এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে ভাবা উচিত এবং তাদেরও এই বর্তমান যে সংকট সৃষ্টি হয়েছে এজন্য ইরানের উপর কোনো ধরনের কার্যক্রম না চালিয়ে বরং ইরানের সঙ্গে তারা যেন একটি সন্ধিভিত্তিক পর্যায়ে গিয়ে ইরানের উপর এই ধরনের স্যাংশন তুলে দেয়। এতে করে পুরো বিশ্ব জুড়েই এই কার্যক্রমগুলো চলবে এবং সেটা সবার জন্যই সুখকর হবে। ইরানের পক্ষ থেকে আজ এসব কথাই বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমরা চাই এই যুদ্ধ না করতে, তারপরও এই যুদ্ধ আমাদের উপর তারা জোর করে চাপিয়ে দিয়েছে। এখন আমরা যুদ্ধ না করলেও আমাদের অস্তিত্ব সংকটে পড়ে, তাই ইরান এই যুদ্ধ করছে একরকম নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানে এসেছিল মূলত ইরানের বিপুল সংখ্যক তেল সম্পদ সেগুলো লুটপাট করে খাওয়াই তাদের মূল উদ্দেশ্য ছিল। এজন্য তারা ইরানে হামলা চালিয়ে মূলত নতুন করে বড় ধরনের সংকটের সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমান যে সংকট সৃষ্টি হয়েছে এর জন্য কোনোভাবেই ইরান দায়ী নয়, বরং এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করতে হবে বলে এমনটা মনে করে ইরান এবং এজন্য বিশ্ব নেতাদেরকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে তারা এবং তারা বলছে যে এই কার্যক্রমগুলো তারা চালিয়ে যাবে, তবে কখনোই তারা দখলদার এবং জায়নবাদীদেরকে ইরানে প্রভাব বিস্তার করতে দেবে না, এমনটাই জানিয়েছে তারা।